কল্যাণ কাকু আছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে কি অনেকেই নেই নাকি? আমি ঠিক এতটা তাড়াতাড়ি ভাবিনি তো। আচ্ছা, মা শ্রী অরবিন্দের রাতুল চরণে প্রণাম জানাই এবং উপস্থিত সবাইকেই আমার শ্রদ্ধা জানাই। আমি যেটা পড়বো আজকে ওই সেই বই থেকেই, পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ, এই বইটা থেকে। এই একটা নতুন অধ্যায় পড়ছি, এখানে দুটো ঘটনা নিয়ে একটা অধ্যায় আছে, যদিও এই ঘটনা দুটো আমাদের সকলেরই সম্ভবত জানা, তবুও বারবার পড়তে ইচ্ছা করে। কি অসাধারণ দুটো ঘটনা। একটা হচ্ছে দিলীপ কুমার রায়কে নিয়ে, আর একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। যুগগুরু, যুগাবতার। তোমার এখনো সময় হয়নি। তোমার মধ্যে যে তৃষ্ণা জেগেছে সে হলো মনের জিজ্ঞাসা। আমার যোগে দীক্ষা পেতে হলে এর চেয়ে বেশি কিছু সম্বল চাই। 1924 সালে শ্রী অরবিন্দ এই কথা দিলীপ কুমারকে বললেন। সময় যদি পরে আসে তাহলে আপনার একটু সাহায্য পাওয়ার আশা করতে পারি কি? এই এই প্রশ্নের জবাবে শ্রী অরবিন্দ মৃদু হেসে একটু ঘাড় নেড়েছিলেন। অতঃপর শুনুন দিলীপ কুমারের মুখে। শ্রী অরবিন্দের সঙ্গে কথালাপের পরে যখন আমি কলকাতায় ফিরে আসি তখন আমার মনের মধ্যে সব আলো গেছে নিভে। আশা ভরসার চিহ্ন খুঁজে পায় না কোথাও। এই সময়ে স্বামী অভেদানন্দের একটি বক্তৃতা শুনলাম, বৈরাগ্য মেবা ভয়ম। মনের মধ্যে বৈরাগ্যের সুর তখন প্রবল। কাজেই তার সঙ্গে দেখা করব, এ আর আশ্চর্য কি? ধরলাম তাকে। আমাকে দীক্ষা দিতে হবে। তিনি রাজি হলেন। ইতিমধ্যে দিলীপ কুমার তার এক বন্ধুর সঙ্গে গেলেন যোগী বরদাচরণের সঙ্গে সাক্ষাৎ করতে। যোগী বললেন, বসুন আমার ঠিক সামনে, চোখ বুজে। কতক্ষণ এভাবে কাটলো জানি না। দিলীপ কুমার লিখেছেন, জানি শুধু এই যে একটা গভীর শান্তি নেমেছিল আমার তৃষ্ণার্ত মনে। আমার সমগ্র অন্তর ভরে উঠেছিল সে শান্তিতে কানায় কানায়। আমার বন্ধু আমাকে স্পর্শ করলেন। চমকে চোখ মেলে দেখলাম যোগীবর এক দৃষ্টে আমার পানে তাকিয়ে। অস্বস্তির ভাব এলো বই কি। যোগী আচমকা শুধালেন, বাহ, আপনি গুরু খুঁজে বেড়াচ্ছেন কি দুঃখে শুনি, যখন স্বয়ং শ্রী অরবিন্দ আপনাকে গ্রহণ করেছেন? সে কেমন করে হবে? আপনাকে তো বলেছি তিনি আমাকে প্রত্যাখ্যান করেছেন। বাহ, আমি আপনাকে বলছি করেননি। কি বলছেন আপনি? একটু প্রাঞ্জল ভাষা ধরলেনই বা। প্রাঞ্জল? বাহ, এ তো পড়েই রয়েছে, বললেন তিনি মুখ টিপে হেসে। তারপরে একটু চুপ করে থেকে বললেন, তিনি এসেছিলেন। হ্যাঁ ঠিক, আপনার পিছনে এসে দাঁড়িয়ে আমাকে বললেন, বলো ওকে অপেক্ষা করতে, বলো আমি সময় হলেই ওকে গুটিয়ে নিয়ে আসবো আমার কাছে। এবার যথেষ্ট প্রাঞ্জল হয়েছে কি? এরপরে যে দীর্ঘ কথাবার্তা হয় যোগীবরের সঙ্গে শ্রী অরবিন্দ প্রসঙ্গে,
তার বিবরণ দিলীপ কুমার দিয়েছেন তার তীর্থঙ্কর গ্রন্থে। এক স্থানে দিলীপ কুমার বলছেন, তিনি সব শুনলেন খুব মন দিয়ে, তারপর বললেন, ঝাপসা কিছুই রইল না এবার। বাহ! তিনি আপনাকে বলেছেন অপেক্ষা করতে, যতদিন না তাকে আপনি চিনতে পারেন আপনার গুরু বলে। এখনো পর্যন্ত আপনি তো পারেননি দেখাই যাচ্ছে, নইলে কি আপনি আর কোনো গুরু বরণ করবার কথা স্বপ্নেও ভাবতে পারতেন? বলে তিনি ধীরে সুস্থে আমাকে বললেন, সে কত কথাই যে, যোগের গুরুবাদের, মনের নানা কারবার লীলা খেলার, সর্বোপরি শ্রী অরবিন্দের মহিমা ও বিভূতির কথা, তার অতিমানব সাধনার কথা। যেন সেই অতিমানব শক্তির জন্যে আগে চাই পৃথিবীর প্রস্তুতি, কি না তাকে ধারণ করবার। তিনি আরো বললেন যে তিনি ধ্যানে দেখতে পেয়েছেন শ্রী অরবিন্দকে এই যুগের যুগাবতার রূপে, শ্রীমাকে তার যোগশক্তির নিয়ন্ত্রী রূপে। সবশেষে তিনি আমাকে কয়েকটি উপদেশ দিলেন, যাতে করে আমার প্রস্তুতির সময়টায় আমি শ্রী অরবিন্দের সহায়তাকে বেশি কার্যকরী করে তুলতে পারি। বললেন তিনি, ডাক আপনার এসেছে, কিন্তু মনে রাখবেন এরও পরের কথা হলো গৃহীত হওয়া, নির্বাচিত হওয়া, টু বি চুজেন। এর জন্যে আপনাকে গুরুচরণে নিজেকে নিঃশেষে সমর্পণ করতে হবে, যাতে করে আপনাকে তিনি যেভাবে ইচ্ছে ঢালাই করে নিতে পারেন, কিন্তু তাঁর ইচ্ছে মতো, আপনার ইচ্ছা মতো নয়, ভুলবেন না। এবং এই কাজটি সুসম্পন্ন হতে হলে আপনার মধ্যে চাই এই বিশ্বাসের প্রতিষ্ঠা যে তাঁর জ্ঞান উচ্চতর। আর এই বিশ্বাস চাই শুধু এই জন্যেই নয় যে তিনি আপনার গুরু, চাই এজন্যও বটে যে যোগ বিভূতির শিখর সিদ্ধিতে তিনি পৌঁছে গেছেন। এর কয়েক বছর পরেই দিলীপ কুমার শ্রী অরবিন্দের শ্রীচরণে কেবলমাত্র আশ্রয়ই পেলেন না, পেলেন শ্রী অরবিন্দের বিশেষ স্নেহের সৌভাগ্য। যুগাবতার, যুগগুরু শ্রী অরবিন্দ 1926 সালের পরবর্তী দীর্ঘ 12 বছর শ্রী অরবিন্দ সম্পূর্ণ নিভৃত বাস শুরু করলেন। এই এক যুগের মধ্যে একটি বার মাত্র তিনি একটি সাক্ষাৎকারে রাজি হয়েছিলেন। উল্লেখযোগ্য সে সাক্ষাৎকার, স্মরণীয়। বিশ্বকবি রবীন্দ্রনাথের অনুরোধে তার সঙ্গে শ্রী অরবিন্দ সাক্ষাৎ করেন। অল্প কথায় বলি, 1928 সালের মে মাসে বিলেত যাবার পথে রবীন্দ্রনাথ ঠাকুর মাদ্রাজ এসেছিলেন। সঙ্গে ছিলেন অ্যান্ড্রুজ সাহেব, আর্য নায়কম আর মহলানবিশ দম্পতি। মাদ্রাজে গরম তখন অসহ্য হওয়ায় সপ্তাহখানেকের বেশি সেখানে কবি থাকতে পারেননি। কুনুরে গিয়ে পিঠাপুরমের মহারাজের আতিথ্য গ্রহণ করেন। দিন দশেক আন্দাজ কুনুরে কাটিয়ে মাদ্রাজ থেকে কলম্বো অভিমুখী একটি ফরাসি জাহাজ ধরেন রবীন্দ্রনাথ। 29শে মে পণ্ডিচেরিতে জাহাজ থামল। শ্রী অরবিন্দ এখানে থাকেন। কবি তাহার সহিত দেখা করিতে চাহিলে অরবিন্দ তাহার নিয়ম ভঙ্গ করিয়া অসময়ে কবিকে আসিবার জন্য আহ্বান করিয়া পাঠাইলেন। অরবিন্দের সহিত বোধ হয় 20 বৎসর পর কবির দেখা হইল, লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় তার বিপুলকায় রবীন্দ্র জীবনী গ্রন্থে। সকালবেলায় রবীন্দ্রনাথ একা যান শ্রী অরবিন্দের কক্ষে।
শ্রীমা উপস্থিত ছিলেন মহান দুই বন্ধুর সাক্ষাৎকারের সময়। বেশ কিছুক্ষণ রবীন্দ্রনাথ কথাবার্তা চালান, তারপর জাহাজে ফিরে যান। নির্মল কুমারী মহালানোবিশ লিখেছেন রবীন্দ্রনাথ প্রসঙ্গে, এই সাক্ষাৎ এত বেশি তার মনকে নাড়া দিয়েছিল যে সমস্ত দিন কারো সঙ্গে বড় একটা কথাবার্তা বললেন না। দেখি সারা দিন ধরে বসে বসে কি লিখছেন। যখনই ঘরে যাই তখনই দেখি টেবিলের উপর ঝুঁকে বসে বিকেলে চায়ের আগে লেখাটা শেষ হলো। আমাদের পড়ে শোনালেন, আর শোনালেন তার সেই স্বদেশী যুগের কবিতা অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় যা লিখেছিলেন সেই পুরো লেখাটাই লেখক আর একটা অনুচ্ছেদ হিসেবে দিয়েছেন এখানে। তো যেহেতু অনুচ্ছেদটা অনেকটা বড়, তাই আজকে ওটা শুরু করলাম না। আজকে সবাইকে আমার আরেকবার শ্রদ্ধা জানাই এবং কৃতজ্ঞতা জানাই ধৈর্য ধরে শুনবার জন্য। নমস্কার, আজকের পাঠ আমার এখানেই শেষ করছি।